প্রিয় দর্শক শ্রোতা, কিছুদিন আগে আলোচনা করেছিলাম আগে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন। আর এখন আলোচনা করতে যাচ্ছি এই রাষ্ট্র সংস্কারটি কি অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে হওয়া উচিত নাকি নির্বাচনের পরে নির্বাচিত সরকার অর্থাৎ পার্লামেন্টের মাধ্যমে হওয়া উচিত। কেন এই সময় এসে এই বিষয়ে আলোচনা করছি? কারণ কিছুদিন ধরেই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং এখনো সেটি চলছে। সেই সময়ে ডক্টর ইউনূসের ডাকে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল দল, মত, শ্রেণী, ধর্মের মানুষ এক জায়গায় হয়ে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হলো। সেই ঐক্যটি আদৌ কি প্রতিষ্ঠিত হলো? কারণ সেখানে কি নিবন্ধিত সকল রাজনৈতিক দল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দলগুলি স্থান পেয়েছিল? বা রাজনৈতিক দলের অনেকে সেখানে আসলেও ছাত্র সংগঠনগুলো কি আদৌ সেখানে এসেছিল? কয়টি ছাত্র সংগঠন এসেছিল? এরপরে ধর্মীয় নেতাদের যে ডাকা হয়েছে সেখানে সকল ধর্মের উল্লেখযোগ্য নেতারা ছিল কিনা? এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হতে পারে, সেই বিষয়ে আজকে যাচ্ছি না। কিন্তু সাময়িক দৃষ্টিতে জাতীয় ঐক্যের ডাক দিয়ে যে মূল উদ্দেশ্যটি ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অন্তত আমাদের ঐক্যের জানান দেওয়া, সেই দৃষ্টিকোণ থেকে উদ্যোগটি ভালো ছিল। তবে যদি জাতীয় ঐক্য গঠিত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে আমি বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটি জাতীয় ঐক্যের নামে একটি ফটো সেশন হয়েছে মাত্র। এটিকে জাতীয় ঐক্য বলা যায় না। অবাক হতে পারেন যে জাতীয় ঐক্যের মতো একটি মহৎ উদ্দেশ্যকে আমি কেন এভাবে হিউমিলিয়েট করে কথা বলছি। কেন বলছি দেখুন, জাতীয় ঐক্যের ডাক দেওয়া হলো, পার্শ্ববর্তী রাষ্ট্রকে দেখাতে চেয়েছিলাম যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি, আমাদের শক্তির জানান দিতে চেয়েছি। অথচ সেই ঐক্যের ডাক দেওয়ার 2-3 দিনের মাথায় আমরা কি দেখলাম যে মির্জা ফখরুল সাহেব লন্ডনে বসে কি বলেছিলেন? বলেছিল সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়, আপনারা কারা। এর পূর্বেও কিন্তু বিএনপি নেতাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে টার্গেট করে বলা হয়েছিল যে সংবিধান সংশোধন বা পরিবর্তনের আপনারা কারা। সেই মুক্তিটি আবার করলো। আর এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখলাম যে উপদেষ্টা নাহিদ ইসলাম কি বলেছিল। তিনি বলেছিল যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে এই যে দেখুন যে মাঠের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে পক্ষে বিপক্ষে যে বিবৃতিগুলো আসছে, তা দিয়ে কি তাহলে এই কিছুদিন আগের ফটো সেশন করা জাতীয় ঐক্যের কোনো অস্তিত্ব পাওয়া যায় বা জাতীয় ঐক্যের কোনো সফলতা আসছে বলে মনে হয়? নেই তো। আর এই জন্যই বলছি এই জাতীয় ঐক্য মানে শুধুই ফটো সেশন ছাড়া আর কিছু নাই। এরপরে মির্জা ফখরুল সাহেব যখন বাংলাদেশে আসলেন, এয়ারপোর্টে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তার কাছে জানতে চেয়েছিলেন তিনি যে উক্তি করেছে সেটি, এবং উপদেষ্টা নাহিদ যেটি বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এর প্রত্যুত্তরে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, এটি একটি ভয়ঙ্কর উক্তি, এটিকে তিনি প্রত্যাহার করতে বলেছিলেন। এরপরে আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম উপদেষ্টা রেজওয়ানা বলেছিল যে 53 বছরেও সংস্কার বাস্তবায়ন হয়নি কেন। এটি তিনি কাকে বলেছেন টার্গেট করে? অবশ্যই প্রধান এখন বর্তমান যে রাজনৈতিক দল বিএনপি, তাকেই টার্গেট করে বলা হয়েছে। কেন বলা হয়েছে? এই বিএনপি বারবার বলতেছিল যে আপনাদের রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের নয়, আপনারা একদম এসেনশিয়াল যেই সংস্কারগুলো না করলেই নয় সেই সংস্কারগুলো শুধু করে দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের পরে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করবে। আর সেই উক্তিতেই সেই উক্তির জবাবেই উপদেষ্টা রেজওয়ানা বলেছেন যে 53 বছরেও তাহলে আপনারা পারলেন না কেন। আমার কাছে উপদেষ্টা রেজওয়ানার এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন পারলেন না? কারণ স্বাধীনতার 53 বছরে বেশিরভাগ সময়ই কিন্তু বাংলাদেশে নির্বাচিত সরকার দ্বারাই পরিচালিত হয়েছে, উল্লেখযোগ্য 2-3টি ঘটনা ব্যতীত। তাহলে নির্বাচিত সরকারই তো কোনো না কোনো দল এখানে ক্ষমতায় এসেছেন, তাহলে রাষ্ট্র সংস্কার আপনারা করলেন না কেন? সংস্কারের দাবিগুলো এখন কেন? উপদেষ্টা রেজওয়ানা যেটি বলেছেন যে এই মুহূর্তে কেন এসে আমাদের কাজ ফেলে রেখে এসে আমাদেরকে এই সংস্কারের কাজে আসতে হচ্ছে বা রাষ্ট্র পরিচালনার কাজে আসতে হচ্ছে, বা আমাদের কাছে এই প্রস্তাবগুলো কেন আসছে, আপনারা এতদিন কেন করেননি? আমরা কি দেখেছি যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে
বা এই 53 বছরে আমরা দেখেছি যেই দলই ক্ষমতায় আসুক না কেন, এটি একটি দুর্নীতির শীর্ষ রাষ্ট্রে পরিণত হয়। এখানে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শীর্ষে অবস্থান করে। এখানে ন্যায় বিচার বলতে কিছু থাকে না, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু থাকে না, সেখানে হস্তক্ষেপ করা হয়। আমরা দেখেছি বিশেষ করে ঢাকার শহর ধুলাবালু, ময়লা আবর্জনার শীর্ষ রাজধানী বা শহর হিসাবে অবস্থান করে। তাহলে সংস্কারগুলো পূর্বে হয়নি কেন? পূর্বে আপনারা করেছেন কি তাহলে এগুলো? তো এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা রিজভী সাহেব বলেছেন যে দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে, চেষ্টা চলছে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে থেকেই বিএনপি বিভিন্ন সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে টার্গেট করে বলছিল যে আপনারা 2007-08 মতো 111-এর চিন্তাও করবেন না। তখন মনে হয়েছিল যে তাদের ভিতরে -2 ফর্মুলার একটি ভীতি ছিল এই বিএনপির মধ্যে। এরপরে কিছুদিন এই আলোচনাটি আর না আসলেও আজকের রিজভির আলোচনায় তাই মনে হচ্ছে তাদের ভিতরে -2 হওয়ার এই -2 ফর্মুলার ভীতি এখনো কাজ করছে। তাই তারা বলছে যে দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। তাহলে এই হলো আমাদের জাতীয় ঐক্য, যেই ঐক্যের এক সপ্তাহ গড়তে না গড়তেই প্রধান বিরোধী দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিপরীতমুখী অবস্থান, মুখোমুখি অবস্থান, এক পক্ষ আর এক পক্ষকে টার্গেট করে এ ধরনের উক্তি করছে। তো এখন দর্শক শ্রোতা, আপনাদের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হলো, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন যে সংস্কারগুলোর প্রস্তাব এখন আসছে, সেই সংস্কারগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে না হয়, তাহলে পরবর্তী নির্বাচন, যদি ডক্টর ইউনূস সাহেব বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছিল সেখানে বলেছিল, বিশেষ করে বিএনপিকে টার্গেট করে বলেছিল যে প্রধান রাজনৈতিক দল এখন বর্তমান মাঠের বিএনপি, তারা চাচ্ছে না যে রাষ্ট্র সংস্কার হোক, আর তারা যদি রাষ্ট্র সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চায় তাহলে আমরা সে পথেই হাঁটবো, আমরা নির্বাচন দিয়ে দিব। তাহলে ডক্টর ইউনূসের সেই উক্তি মতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে না পারে, যদি নির্বাচন দিয়ে দেয়, তাহলে নির্বাচিত সরকার এসে কি আদৌ রাষ্ট্র সংস্কার করবে? কারণ আমরা তো নির্বাচিত সরকারগুলোর, এই রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টার সম্পর্কে জানি। কারণ তারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে, ইশতেহার দিয়ে থাকে, তাদের সেই ইশতেহারগুলি কতটুকু তারা বাস্তবায়ন করে যদি ক্ষমতায় আসতে পারে? তারা কি আদৌ তাদের সেই ম্যানিফেস্টো বা ইশতেহারের কথা মনে রাখে ক্ষমতায় আসার পরে? যদি না রাখে, তাহলে এই যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের 10টি প্রস্তাব দিচ্ছে, কোনো দল 30টি, 32টি, 35টি প্রস্তাব দিচ্ছে, যদি তারা ক্ষমতায় আসে, আদৌ কি তাদের এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের কথা মনে থাকবে, বা তারা কি আদৌ রাষ্ট্র সংস্কার করবে? আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।